যে 3,000 টাকার জন্য মানুষ এরকম হয়ে রয়েছে, অর্থনীতিটা কোথায় এসে দাঁড়িয়েছে। আর একদল লোক তাদের বাড়ি থেকে খালি টাকা বেরোচ্ছে, গয়না বেরোচ্ছে, আর কিসব বেরোচ্ছে। মানে এই দলটা এক গোটা রাজ্যকে শুষে নিয়ে একদম ছিবড়ে করে দিয়েছে। এখন কে কিভাবে ভাইরাল হবে সেটা খুব একটা, ভাইরাল হতে হবে, এই ভাইরাল জটটা আমাদেরকে ভীষণ আচ্ছন্ন করে রেখেছে। তো মানে ওগুলোকে একটু এড়িয়ে যাওয়াই ভালো, সেই কারণে আমি আগে থেকে বাবা, কিন্তু সেটা যে আমায় খুব বদর করে তা নয়। প্রতিশোধের প্রতিশোধ হোক বা কর্মার রেজাল্ট হোক, সেটা হয়ে যায়। এটা আরেকটা হচ্ছে, তুমি তোমার সোলটাকে ডেভিলকে বিক্রি করে দিয়েছো। কি হইলে কি হইতে পারতো সেটা ভেবে সময় নষ্ট, মন খারাপ, ডিপ্রেশন, আবার অ্যান্টি ডিপ্রেসেন্ট খাও তার জন্যে। সুতরাং এইসব আর ভাবি না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমি যেটা পেয়েছি সেটা তো কম নয়, প্লাস এই এতগুলো এই হকার উচ্ছেদ, ঝালমুড়িওয়ালা সুইসাইড করলো, এই সবগুলো করে না, মানে একটু ভয়, একটু আশঙ্কা, একটু টেনশন, একটু রাগ, খারাপ লাগা, এখানে আমরা অনেক সময় নিজেদেরকে খেলো করে দিয়েছি বিভিন্ন কারণে, বিভিন্ন ভাবে। আর ইন্ডাস্ট্রিতে রাজনীতিকরণ ব্যাপারটা এমন মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যেটা ইন্ডাস্ট্রির পক্ষেও খুব ক্ষতিকারক। একটা দল সাথে কিছু লোক যুক্ত হয়, এবার সেই দলটা যখন হারে, উল্টো দিকের মানুষরা যারা এতদিন ভয়ে ছিল বা কিছুতে ছিল, যারা কিছু করতে পারেনি, তারা তখন তাদের আগ্রাসনটা দেখায় ওইভাবে। যতক্ষণ না ক্রিমিনালরা শাস্তি পাবে, ক্রাইম থামবে না। পুলিশ প্রশাসনকে আরো তৎপরতার সাথে এটাকে করতে হবে, না তো এই ধরনের ক্রাইম বাড়বে। লঞ্চ হলো ভূত আয়ার ভাগর টিজার এবং পোস্টার, এবং সেই ছবির উপলক্ষে এই মুহূর্তে আমার সঙ্গে আড্ডায় রয়েছেন শ্রীলেখা মিত্র। একটু প্রথমেই বলো যে মানে ইভেন্টেই বললে চমক আছে, শ্রীলেখা দিয়ে আর কত চমক দেবে আমাদের একটার পর একটা? আমি কোথায় চমক দিই? এখন শহর জুড়ে তো চমকই চলছে, কিন্তু তোমার থেকে আমরা চমক কিন্তু শুরু থেকেই পেয়ে আসি। না, আমি কোনো চমকপ্রদ কিছু করার জন্য কিছু করি না, সেটা মানুষ চমকে যায়, সেটা মানুষের বিষয়। আমি কাউকে চমকে দেওয়ার জন্য চমকপ্রদ এইসব মানে চালু কিছু একটা করে চমকে দেবো, ওরকম ইন্টেনশন আমার নেই। একটা বিষয় বলো, টলিউডে তুমি এত বছর ধরে কাজ করছো এবং তুমি একজন পার্ট, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট বলাই চলে। কে জানে, আমি জানি না। না, জোকস অ্যাপার্ট, সেখান থেকে আমি আসবো যে এই মুহূর্তে তারকাদের আমরা যা দেখতে পাচ্ছি, আমরা জানি তারকা মানে বড় পর্দা, তাদেরকে দর্শক টিভির পর্দায় দেখবে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিনেমার পর্দায় দেখবে, সিনেমার বড় পর্দায় দেখবে, টিভির পর্দায় দেখবে, মানে রূপালী জগতে ওখান থেকে। কিন্তু এই থেকে এখন আমরা দেখতে পাচ্ছি এই মানুষের রাগ ক্ষোভ সব উগড়ে দিচ্ছে, ডিম ছুটছে। আমরা গত কিছুদিন আগে দেখেছিলাম রাজ চক্রবর্তীর উপরে কাদা ছোড়া হয়েছিল। এইটা কি কাম্য? মানে এইটা ইন্ডাস্ট্রির জন্য কতটা খারাপ? কারণ তারকাদের তো তারকা আমাদের আইডল হয়, আমরা জানি আর্টিস্টরা তারকা, মানে আর্টিস্টদের দর্শক আইডল মানে। যুগটা পাল্টে গেছে আসলে এখন, আর এইটার জন্য কিছুটা হলেও আমরা দায়ী। তার কারণ আর্টিস্টের তো একটা দায়বদ্ধতা আছে, শুধুমাত্র অভিনয় নয়, আমাদের মানুষ একটু অন্যভাবে যখন দেখে, আমাদের কথা, আমাদের বক্তব্য সেটা মানুষের কাছে পৌঁছয়, তো সেটার একটা অন্যরকম তাৎপর্য বহন করে। তো সেখানে আমরা অনেক সময় নিজেদেরকে খেলো করে দিয়েছি বিভিন্ন কারণে, বিভিন্ন ভাবে। আর ইন্ডাস্ট্রিতে রাজনীতিকরণ ব্যাপারটা এমন মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যেটা ইন্ডাস্ট্রির পক্ষেও খুব ক্ষতিকারক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার যখন একটা দল সাথে কিছু লোক যুক্ত হয়, এবার সেই দলটা যখন হারে, উল্টো দিকের মানুষরা যারা এতদিন ভয়ে ছিল বা কিছুতে ছিল, যারা কিছু করতে পারেনি, তারা তখন তাদের আগ্রাসনটা দেখায় ওইভাবে। সো এটা তো মানুষের নেচার। তো আমাদের রাজনীতিতে না ঢোকাই মনে হয় ভালো। রাজনীতি থাকুক না রাজনীতির জায়গা, আমরা কাজটা করি, কাজটা ভালোভাবে করি, কিন্তু সেটা এখন সম্ভব না। ইন্ডাস্ট্রিতে ভীষণভাবে
একটা রাজনীতির পরিমণ্ডলের মধ্যে রয়েছে। ইভেন্টে যখন তুমি প্রথম ঢুকলে আজকে, তখন তুমি একটা কথা বলেছিলে যে আমি আসছি, আমাকে কিন্তু গ্ল্যামারাস লিখো না বা গর্জিয়াস লিখো না, আমাকে লিখো শ্রীলেখা এলেন। কোথাও কি এটা আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ভাবায় যে আমি একটা পোশাক পরবো, দর্শক সেটা নিয়ে আবার কি বলবে, আবার পাবলিকলি কি ট্রোলিং শুরু হবে? হ্যাঁ, কারণ মিডিয়াও তো দায়ী, মিডিয়াও তো দেখছে হয়তো একটা পোশাকে একজনকে হয়তো সেরকম লাগছে না ভালো, সে যেরকম লাগার কথা, সেখানে মিডিয়াও ওরকম একটা ক্যাচ লাইন লেখে, ক্লিক বেট, মানে ওনাকে গর্জিয়াস লাগছে, সেটা হয়তো গর্জিয়াস মানুষের দর্শকের লাগছে না। সুতরাং মিডিয়া মিসলিডিং একটা ক্যাচ লাইন দেয়। তো আমি সেই কারণে বুঝলাম যে আমায় কোনো এমনি ক্যাচ লাইন দিও না, এমনি লেখো, যার ভালো লাগলে ভালো লাগবে, যার লাগবে না কিন্তু লাগবে না। কোথাও কি ট্রোলিং বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে, মানে আমরা আগে দেখেছি শ্রীলেখা মিত্র ভীষণ ভাবে মানে স্পষ্টবাদী এবং স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কিছুতে খুব একটা ভয় পেতেন না, কিন্তু এখন কি দিনের শেষে এসে কোথাও ভাবায়? কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম ঋতুপর্ণা এটা এটা হ্যাঁ, এটা একটা মানসিক চাপ তো সৃষ্টি করেই, যদি সেটা অনবরত চোখের সামনে আসে। বেস্ট হয় এগুলোকে ইগনোর করা, না দেখা। কিন্তু এখন মানুষের পাস টাইমই হচ্ছে কে কাকে কিছু বললো, কে কাকে এটাকে নিয়ে, যেটা ট্রেন্ড সেটাকে নিয়ে কিছু একটা বলে দেওয়া, করে দেওয়া। কেউ মানে হয়তো তাদেরকে জানে না, কিন্তু এমন একটা কিছু বললো, সেটা খুব ভাইরাল হয়ে গেল। এখন কে কিভাবে ভাইরাল হবে, সেটা খুব একটা ভাইরাল হতে হবে, এই ভাইরাল জটটা আমাদেরকে ভীষণ আচ্ছন্ন করে রেখেছে। তো মানে ওগুলোকে একটু এড়িয়ে যাওয়াই ভালো। সেই কারণে আমি আগে থেকে বাবা, কিন্তু সেটা যে আমায় খুব বদর করে তা নয়, কিন্তু থাক না। তোমার অনেকটা সময় আমরা অনেকগুলো বিষয় দেখেছি, আমি এক এক করে তোমাকে বলবো। টেকনিশিয়ান স্টুডিওতে একদিন রাত্রির বেলা তোমাকে বলতে দেওয়া হয়নি, সেই নিয়ে আমাকে রাতের বেলা না, দিনের বেলা। না, রাত্রি 9টার সময় তুমি ও আচ্ছা আচ্ছা, সেটাও তো একটা একটা হয়েছিল। তারপরে হয়েছিল একদিন দিনের বেলা। আর কিছুদিন আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে তুমি কাঁদতে কাঁদতে টেকনিশিয়ান স্টুডিও ছেড়ে বেরিয়ে গিয়েছিলে। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যা যা বিষয় সামনে এনেছিলে, যা যা সমস্যার কথা সামনে এনেছিলে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে, কম বেশি বলা চলে। সৌরভ বিশ্বাস এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন। এই সব কিছু নিয়ে কি বলতে চাইবে? কারণ আজকের দিনে দাঁড়িয়ে কোথাও কি কার্মা ওয়ার্ক করে? কার্মাকে কি বিশ্বাস করো? কার্মা ওয়ার্ক করে, আমায় কিছু করতে হয় না। উপরওয়ালা বলো বা ইউনিভার্স বলো বা কিছু বলো, তারাই প্রতিশোধের প্রতিশোধ হোক বা কার্মার রেজাল্ট হোক, সেটা হয়ে যায়। সো এটা আরেকটা হচ্ছে, তুমি তোমার সোলটাকে ডেভিলকে বিক্রি করে দিয়েছো। সোলটা যদি ডেভিলকে বিক্রি করে দাও, ইভিল বা ডেভিল, তখন হয়তো অনেক বিরাট কিছু দেবে প্রথমে, তারপর ধপাস করে যখন তুমি পড়বে, তখন সেটা খুব বড় একটা বিষয় হবে। এবার এবার এই আর কি বলবো, সেরকম তো চোখের সামনে এসে গেল, মানুষ বুঝলো কি বুঝলো না, এবার মানুষেরই উপরে ছেড়ে দেয় ভালো, কিন্তু প্রতিটা সময়ের উপরে ছেড়ে দেওয়া ভালো। আমি সময় নিয়ে আসছিলাম, প্রতিটা আর্টিস্টের একটা সময় থাকে। বলা হয় যে আমাদের প্রত্যেকদিন উই হ্যাভ টু ওয়ার্ক, আমাদেরকে টিকে থাকার লড়াইয়ে, মানে টিকে থাকার জন্য। সেখান থেকে তোমার অনেকটা সময় কিন্তু বেরিয়ে গেছে এই সব সমস্যার জন্য। সেটার জন্য কি কোথাও মনে হয় যে আগে মনে হতো, আমি এখন আর কিছু এসব নিয়ে ভাবি না, বিশ্বাস করো। আমি এখন কি হইলে কি হইতে পারতো সেটা ভেবে সময় নষ্ট, মন খারাপ, ডিপ্রেশন, আবার অ্যান্টি ডিপ্রেসেন্ট খাও তার জন্যে। সুতরাং এইসব আর ভাবি না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমি যেটা পেয়েছি সেটা তো কম নয়। আমরা কি যেটা না পাওয়াকে আমরা চেজ করি, কেন এটা পেলাম না, কিন্তু এটা যে পেয়েছি, যেটা পেয়েছি সেটা কি কম? এতগুলো মানুষের ভালোবাসা, আমি একটা নিজের জায়গা তৈরি করতে পেরেছি, আমার নিজের একটা মাথার উপর ছাদ তৈরি করতে পেরেছি, এতগুলো মুখকে আমি খাবার জোগাড় করতে পারছি। এটা তো আমি অনেক নিজেকে, মানে আমার মনে হয় যে মানে ভালো কিছু করেছি আমার গুড কার্মার জন্য। তো আমি এখন আর অন্য ওইসব না পাওয়া গুলোকে আর বড় করে দেখি। সিনেমা নিয়ে ফিরি, ছবিতে রাহুল দা রয়েছেন, আমরা রাহুল দাই বলি তো। রাহুল দা রয়েছেন, সেখান থেকে এরকম একটা মৃত্যু, আমরা তো এখনো বিষয় কিছু সামনে এলো না, এত তদন্ত হচ্ছে কেন? এখনো আমাদের সকলের মনে এই প্রশ্নটা রয়েছে, কেন, কি হয়েছিল ঠিক এক্স্যাক্টলি? কোথাও কি ডিলে হচ্ছে, এবং এই ডিলে হতে হতে কি সমস্ত বিষয় থিতিয়ে যায়? ডিলে হতে হতে সমস্ত বিষয় থিতিয়ে যায়, নতুন আর একটা কোনো টপিক আসে, সেটা নিয়ে আমরা আবার 2-4 দিন উত্তেজিত হয়ে অনেক কিছু করি। কিন্তু এই কেসটা যখন রয়েছে, মানে আমাদের মধ্যে হয়তো থিতিয়ে যেতে পারে, কিন্তু কেসটা ইজ দেয়ার।
সুতরাং এটার অনেক সময় কোল্ড কেসও পরে আবার খোলা হয়, আবার বের করা হয় কারা। সো একটু ডিলে হয়তো হবে, কিন্তু জাস্টিস উইল বি সার্ভড। যারা অন্যায় করেছে আমি বিশ্বাস করি, যারা দোষী তারা নিশ্চয়ই তাদের দোষের জন্য শাস্তি পাবে। সত্যের পথে তুমি থেকেছো এবং কোনো কিছু মাথায় না রেখে সেটার বিষয় মানে মানে তুমি সেই আগেনস্টে দাঁড়িয়েছো। সেখান থেকে আমি দেখেছি আরজি করের বিষয়ে তুমি মুভমেন্টে তুমি ছিলে, আমি মুখ বলবো না, তবে তুমি ছিলে এবং প্রতিটা বিষয় তোমাকে সেই আরজি কর পরিবার পাশে পেয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা দেখেছি বারুইপুরে এরকম একটি বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে। তার এর আগেও হয়েছে বেহালার ওখানেও একটি মেয়ে, মানে মেয়েটি মারা যায়নি কিন্তু মেয়েটার সাথেও মানে শারীরিক অত্যাচার হয়েছে। তো সেটাও কিন্তু কোনো মেন মিডিয়া নিউজ করেনি। তো এটা হচ্ছে আর কি, এটা তো হচ্ছে। এখন যতক্ষণ না ক্রিমিনালরা শাস্তি পাবে ক্রাইম থামবে না। সুতরাং ক্রাইমটাকে থামাতে গেলে পুলিশ প্রশাসনকে আরো তৎপরতার সাথে এটাকে করতে হবে, না তো এই ধরনের ক্রাইম বাড়বে মানুষের মধ্যে। এই যে আমি আমার বাড়িতে সেফ ফিল করি না, কিন্তু বাড়ির বাইরেও তো বাড়ির বেরোতে বাইরে হয় এবং খুব কম বেরোই। এবং মেয়ে যে বাইরে থাকে সেটা নিয়ে কতটা নিশ্চিন্ত ফিল করো? না, সেটা নিয়ে আমার তো একটা চিন্তা থাকেই, কারণ একা থাকে। কিন্তু একটা দিকে হচ্ছে আমার মেয়ে না ভীষণ বোঝে, একটা মানে খুব আবেগে বয়ে যাওয়ার মতো নয়, মায়ের মতো নয়। তো এবং আমরা খুব বাবা মা দুজনেই আমরা ওকে মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছি। সো আই গেস ও আরো ভীষণ মানে পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে ওর বলে যে আমি তো স্কুল থেকে কলেজ করতে, আমাকে তুমি আর একটা স্কুলে ভর্তি করিয়েছো তোমরা, এত স্ট্রিক্ট। তো সেখানে আর কিছু করার ভাবার সময় থাকে না আর কি। মানুষ কাজ খুঁজছে না, সেখান থেকে কিন্তু দেখছি মানুষ ভাতার পেছনে ছুটছে। এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এত ট্রোলিং সোশ্যাল মিডিয়া জুড়ে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কি বলবো, মানুষ চাকরি, লোকে তো চাকরি লাগে, কিন্তু এই সময় বাড়িতে বসে যে 3000 টাকা হলেও ঢুকবে, এইটার একটা তাহলে কোথায় আমাদের অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে যে 3000 টাকার জন্য মানুষ এরকম হয়ে রয়েছে? অর্থনীতিটা কোথায় এসে দাঁড়িয়েছে? আর একদল লোক তাদের বাড়ি থেকে খালি টাকা বেরোচ্ছে, গয়না বেরোচ্ছে, আর কি সব বেরোচ্ছে। মানে এই দলটা এক গোটা রাজ্যকে শুষে নিয়ে একদম ছিবড়ে করে দিয়েছে এবং তার ফল ভোগ করছে। ডিম খেতে ভালোবাসে। হ্যাঁ, ডিম খেতে ভালো। এই যে নেতাদের মাথায় দাঁড়িয়ে নাকি দাম বেড়ে গেছে এখন। এই যে ডিম ছোড়া হচ্ছে, এই যে প্রতিশোধ, এই যে রাগ, এটা কি কোথাও একটা খাওয়ার, তো ওই খাওয়ারটাকে ছোড়া, এটা মানে কিরকম, মানে অনেক লোক না খেয়ে থাকে ভাই। আমার কাছে এটা খুব একটু মানে খুব খুশি হতে পারছি না। হয়তো রাগের একটা বহিঃপ্রকাশ, কিন্তু আমাদের দেশে যখন মানুষ দুবেলা খাওয়ার জন্য এত পরিশ্রম করে, এত কিছু করে, সেটা খুব কষ্টদায়ক। রিসেন্টলি ফেসবুকে একটা ভাইরাল হয়েছে, 80 বছরের বয়স্ক একজন ভদ্রলোক ট্যাক্সি চালাচ্ছে, আর একজন অন্নপূর্ণার ভান্ডার নিতে গিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, রোগা শরীর। প্লাস এই এতগুলো এই হকার উচ্ছেদ, ঝালমুড়িওয়ালা সুইসাইড করলো, এই সবগুলো করে না, মানে একটু ভয়, একটু আশঙ্কা, একটু টেনশন, একটু রাগ, খারাপ লাগা পুঞ্জীভূত হচ্ছে যে তাহলে গরিব মানুষগুলোর কথা কে বলবে, কারা বলবে? শেষ করতে হচ্ছে, একটা স্লোগান দেওয়া রয়েছে, ভয় আউট, ভরসা ইন। কতটা ভরসা পাচ্ছো এই নতুন সরকারের কাছে? কিছু বলতে পারবো না, এটা আরো সময় যাক, তারপর দেখা যাবে। একদম ছবি নিয়ে শেষ করবো। একটু ছবি নিয়ে 4 সেপ্টেম্বর ছবিটা রিলিজ হচ্ছে। ছবির নাম দিয়েছে একটা, ভূতু আয়া। যাই হোক, ছবিটা দেখবেন। অনেকে আছে ছবিতে, ভালোভাবে করার চেষ্টা তো সবাই করেছে। এবার বাকিটা আপনারা দর্শক, আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে। 4 সেপ্টেম্বর ছবিটা রিলিজ করছে। থ্যাংক ইউ সো মাচ এত সময় দেওয়ার জন্য। এরকম সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়।